স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সমন্বিত কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। হত্যা চেষ্টা মামলায় কারাগারে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এবং গণভোটের রায় বাস্তবায়নে 11 দলের 4 দিনের নতুন কর্মসূচি ঘোষণা। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আইনশৃঙ্খলা বাহিনী, পরিবেশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, অনেক ওষুধ কোম্পানি তাদের উৎপাদিত ওষুধের সঠিক উপাদান ব্যবহার করে না, যা নীতি নৈতিকতার বাইরে। তাই জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সবাইকে নীতি নৈতিকতা মেনে চলারও নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন 2026 পাশ হয়েছে। পাশ হওয়া এই বিলে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের 8ম অধিবেশনে বিলটি পাশ করা হয়। বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় গুমের বিচার করতে এই সরকার বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। এটি এমন একটি বিল যে বিলের মধ্যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির ডেফিনেশনের মধ্যে গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি এমন একটি বিল যে বিলের মাধ্যমে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। সেই কারণে মাননীয় স্পিকার, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন যে গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে ছিল না, গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি মাননীয় স্পিকার। অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান। বর্তমান সরকারের সময়েও কোনো দুর্নীতি হলে তারও তদন্ত করা হবে বলে জানান তিনি। আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডাক্তার জাহেদ। ব্রিফিংয়ে আগামী 3রা মে থেকে সারা দেশে হামের টিকা দেয়া শুরু হবে বলে জানান তিনি। বলেন, কৃষক কার্ড কার্যক্রম পহেলা বৈশাখে টাঙ্গাইলে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জ্বালানির দাম নিয়ে তিনি বলেন, এপ্রিলে জ্বালানির দাম বাড়ছে না, তবে পরবর্তীতে পরিস্থিতি আরও খারাপ হলে দাম সমন্বয় করা হবে কিনা সেটি এখনই বলা যাচ্ছে না। 18 জেলার 30 উপজেলায় হাবের টিকা কার্যক্রম শুরু হয়েছে। 12 এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং ময়মনসিংহ বরিশালে টিকা দেওয়া হবে। 3 মে থেকে সারা দেশে একযোগে টিকা দেওয়া হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর লালবাগ থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা এ আদেশ দেন। এর আগে দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে শিরিন শারমিন চৌধুরীকে 2 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মহসিন উদ্দিন। অপরদিকে আসামি পক্ষ রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন উভয় আবেদনই নামঞ্জুর করেন এবং শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ভোরে ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এই ঘটনার সঙ্গে পরিকল্পনাকারী রয়েছে, ষড়যন্ত্রকারী রয়েছে, আর্থিকভাবে সহায়তাকারী রয়েছে এবং যারা প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করেছে, সবাই একই হত্যা, ষড়যন্ত্র, পরিকল্পনা, অর্থ সহায়তা সরাসরি তারা অংশগ্রহণকারী, প্রত্যেকেই অভিযোগে অভিযুক্ত। অতএব শিরিন শারমিন চৌধুরী সে পরিকল্পনা এবং ষড়যন্ত্রের সঙ্গে
সম্পূর্ণভাবে সে জড়িত। ওনার রিমান্ড যে আবেদন করেছে বিপি সাহেব সেটা যাতে রিজেক্ট করেন এবং ওনাকে যাতে ডিভিশন দেয়। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন শুনে আমি এবং আমার যত সহ আইনজীবী যারা ছিলেন সবার সাবমিশন শুনে ওয়াজ প্লিজ টু আমাদের যে রিমান্ড ক্যান্সেলের যে আবেদনটি ক্যান্সেল করার সেটা উনি মঞ্জুর করেছেন, ওনাকে ডিভিশন দিয়েছেন, কিন্তু বেইলের যে আবেদন ছিল সেটি নামঞ্জুর করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য খাতে সফলতা থাকলেও স্বাস্থ্য খাতে গাফিলতির কারণে হামের শিশুদের মৃত্যু হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির র্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, স্বাস্থ্য খাতের অবনতি হচ্ছে। এ সময় বর্তমান নির্বাচিত সরকার বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে গুরুত্ব দিয়ে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। একই সঙ্গে হাম মোকাবিলায় সরকারকে তড়িৎ পদক্ষেপ নেয়ার তাগাদা দেন রিজভী। বলেন, বিশ্বজুড়ে টিকা বিরোধী অপপ্রচার ও কুসংস্কার মোকাবিলা করতে হবে। স্বাস্থ্য ঝুঁকির হ্রাসে বিজ্ঞান নির্ভরতার তাগাদাও দেন বিএনপির এই নেতা। কিছু কুসংস্কার, কিছু টিকা বিরোধী অপপ্রচার এগুলো যেমন হয়েছে তেমনি উদাসীনতাও রয়েছে। গত অন্তর্বর্তী সরকারও এটাকে সুনজরে দেয়নি, দ্রুত গতিতে পদক্ষেপ নেয়নি। মানে আমি স্বাস্থ্য বিভাগ বলছি, তাদের হয়তো অন্যান্য দিক তারা করেছেন, ভালো করেছেন, কিন্তু স্বাস্থ্যসেবায় মারাত্মক অবহেলা ছিল। গণভোটের রায় ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্যজোট। দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকার বিরোধী দলকে রাজপথে নামতে বাধ্য করছে। অভিযোগ করেন, সংসদের সংখ্যাগরিষ্ঠতার জেরে সরকার ভুল পথে হাঁটছে। এছাড়া সরকারের একজন ব্যক্তি নিজের মতো করে সংবিধানের ব্যাখ্যা দিয়ে সংকট তৈরি করেছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরোয়ার। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। দাবি আদায়ে 11 দলের পক্ষ থেকে 9 এপ্রিল থেকে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ, 11 এপ্রিল সব মহানগরে বিক্ষোভ, 12 এপ্রিল সকল জেলায় বিক্ষোভ মিছিল এবং 13 এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় সেমিনারের আয়োজন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। গণভোটের যে ফলাফল হয়েছে, ব্যালটে যে প্রশ্নগুলো ছিল, যে 5 কোটি লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে 5 কোটি মানুষ, এই গণভোটের ফলাফল অর্থাৎ পুরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আইনে রূপান্তরিত করে সেটা আমাদের সংবিধানের তফসিলে তারা অন্তর্ভুক্ত করতে পারে। সে সময় এখনো আছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে যে পথে তারা হাঁটছেন, কেন এটা জাতি বুঝতে পেরেছে। যেসব ইস্যুতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সংবিধান এবং রাষ্ট্র সংস্কার ইম্পর্ট্যান্ট ইস্যুতে তারা নেগেটিভ করেছেন। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। আজ এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। সভাটি বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে প্রশ্নপত্র ফাঁস ও বিক্রির মাধ্যমে অনিয়মের অভিযোগ থাকলেও অনেক ক্ষেত্রে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়নি। এ সময় তিনি আরও বলেন, পাবলিক পরীক্ষা আইন 1980 সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। শিগগিরই তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সংশোধিত আইনে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করেন তিনি। মন্ত্রী বলেন, নতুন আইনে ডিজিটাল পদ্ধতিতে নকল প্রতিরোধ করা হবে এবং পাবলিক পরীক্ষার সংজ্ঞাতেও পরিবর্তন আনা হবে। সারা বিশ্বে ইলিশের জন্য বাংলাদেশের বিশেষ পরিচিতি রয়েছে উল্লেখ করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, দেশে প্রতি বছর 20 লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন করতে চায় সরকার। দুপুরে চাঁদপুরের বড় স্টেশন মোলহেড এলাকায়
জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বলেন, জাটকা নিধনে কারেন্ট জালের প্রভাব গত 10 থেকে 15 বছরে খুব দ্রুত উত্থান হয়েছে। কারখানাগুলোকে শুধু জাল তৈরির অনুমোদন দেয়া হলেও কিছু অসাধু ব্যক্তি গোপনে কারেন্ট জাল তৈরি করছে। তবে জাটকা নিধনে এ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে বলেও জানান প্রাণী সম্পদ মন্ত্রী। অনুষ্ঠানে চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ অনেকে বক্তব্য রাখেন। ঝাটকা নিধন প্লা এই সমস্ত কারণেই তো ডিটোরেট করছে। এটা 2 লাখ টনে এসেছিল, তারপরে যখন আবার এই রেস্ট্রিকশন শুরু হয়েছে এবং বিভিন্ন হেল্প শুরু করেছে, এটা 5 লাখ টনে উঠেছে। যেহেতু 5 লক্ষ টনে উঠেছে, আমরা বিশ্বাস করি আমরা যদি আরও সচেতনভাবে, বিষ তো ছিল ওই জায়গাটাতে আমরা নিতে চাচ্ছি। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় সিলেটের আদালতে হাজিরা দিয়েছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সংসদের হুইপ জি.কে. গৌস ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে তারা সশরীরে হাজির হয়ে শুনানিতে অংশ নেন। এ সময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আদালতে ন্যায় বিচার হলে তারা খালাস পাবেন। আসামি পক্ষের আইনজীবী এটিএম ফয়েজ জানান, আগামী 21 এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপন হবে। এর আগে 2004 সালের 21 জুন সুনামগঞ্জের দিরাই বাজারে সুরঞ্জিত সেনগুপ্তের একটি সমাবেশে গ্রেনেড হামলা হয়। আমাদের নেত্রী এবং আমাদের নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষতিগ্রস্ত করার জন্যই 21 আগস্ট 10টা ক্যাবিনেট আমরা একই কিন্তু সেটি কারণ ওনাদের মৌখিক বক্তব্য মাননীয় আদালত লিপিবদ্ধ করেছে এবং সম্ভবত আগামী 21 তারিখ যুক্তিতর্ক আর্গুমেন্ট হবে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে বিসিবির নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বিকেলে এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে তদন্তে নির্বাচনী প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে। তাছাড়া সাবেক ক্রীড়া সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির হস্তক্ষেপে বোর্ড নির্বাচনের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। নতুন করে গঠিত 11 সদস্যের কমিটির নেতৃত্বে রাখা হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। এ কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে 3 মাস। তিনি আরও জানিয়েছেন, আগের কমিটি বিলুপ্তির বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকেও অবহিত করা হয়েছে। এছাড়া নতুন কমিটিতে সাবেক ও বর্তমান ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা সাময়িকভাবে বোর্ডের কার্যক্রম পরিচালনা করবেন। আগামী 5 জুন ইউরোপের ছোট রাষ্ট্র সান মারিনোর বিপক্ষে একটি আন্তর্জাতিক ফিফা টায়ার 1 প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে সান মারিনোর মাটিতে। ম্যাচের ভেন্যু এবং সময় এখনও চূড়ান্ত না হলেও বাফুফে জানিয়েছে শিগগিরই বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হবে। এ সফরের মাধ্যমে বাংলাদেশের ফুটবলাররা মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবে, যা ভবিষ্যতে এশিয়ান কাপ বা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কাজে লাগবে বলে আশা বাফুফের। এদিকে সান মারিনোর জন্য এটি নতুন অভিজ্ঞতা। নিজেদের ফুটবল ইতিহাসে তারা প্রথমবারের মতো কোনো এশীয় দেশের মুখোমুখি হবে। অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ে সান মারিনোর চেয়ে বাংলাদেশ বেশ এগিয়ে রয়েছে। র্যাঙ্কিংয়ের সর্বশেষ 211 নম্বর স্থানটি সান মারিনোর, আর বাংলাদেশ 181তম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সমন্বিত কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। হত্যা চেষ্টা মামলায় কারাগারের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এবং গণভোটের রায় বাস্তবায়নে 11 দলের 4 দিনের নতুন কর্মসূচি ঘোষণা।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।